আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজটি শুরু করতেছি। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। দেখো, আমরা কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্বে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংক সমাধান করে থাকি। তো প্রশ্ন ব্যাংক সমাধানের এই ক্লাসগুলো করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্ন বলা হয়েছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি চাপের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে S = r থিটা। এখানে S হচ্ছে চাপের দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা, এবং থিটা হচ্ছে ওই বৃত্তটা কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই কোণটাকে অবশ্যই রেডিয়ান মোডে থাকতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে চাপের দৈর্ঘ্য অর্থাৎ এস এর মানটা জানতে চেয়েছে। আর এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, তো আমরা এখানে 5 সেন্টিমিটার বসিয়ে দিলাম। তারপর হচ্ছে থিটা, থিটা আমাদের দেওয়া রয়েছে 40 ডিগ্রি। আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করতে হলে এটাকে π/180 দিয়ে গুণ করতে হয়। 40 ডিগ্রি ছিল, এখন আমরা লিখেছি 40 গুণ π/180, তাহলে কিন্তু এটা রেডিয়ানে চলে আসলো। আচ্ছা, এবার এই শূন্য আমরা এই শূন্য কেটে দিতে পারি, তাহলে 4×5 হয় 20, 20 × π/18 থাকে। এবার যদি আমরা আবার 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে 10 এবং এখানে 9 হয়, অর্থাৎ আমরা পেলাম 10π/9। তো আমাদের অপশনগুলো কিন্তু দশমিকে রয়েছে, তো এখানে ভাগ করতে হবে। আচ্ছা দেখো, আমরা জানি পাই মানে হচ্ছে 3.14, তাহলে এখানে 10 × পাই মানে হচ্ছে 3.14, আর নিচে হবে 9। তো এবার যদি আমরা 10 দিয়ে গুণ করে দেই, তাহলে দশমিকটা এক ঘর ডানে যাবে। যতগুলো শূন্য থাকবে দশমিকটা তত ঘর ডানে যাবে। তো যেহেতু এখানে শূন্য রয়েছে একটা, তো 10 দিয়ে গুণ করলে দশমিকটা জাস্ট এক ঘর ডানে আসবে, তাহলে হলো 31.4 / 9। তো আমরা এখন এই ভাগটি করব। দেখো, আমরা যদি এখানে ভাগ করি 31.4কে 9 দিয়ে ভাগ করি, তাহলে বুঝতে পারতেছো আমরা এখানে 3 নিব। 4 নিলে কিন্তু 4 নং 36 বেশি হয়ে যায়, তো আমরা এখানে 3 নিব, তাহলে 3 নং 27। এরপর বিয়োগ করলে আমাদের থাকে 4, আর এখানে 0.4টা আমরা নামিয়ে দিব। আচ্ছা, এরপর যদি ভাগ করতে অসুবিধা হয় আমরা পয়েন্টের জায়গায় পয়েন্ট দিতে পারি। এখানে যেহেতু পয়েন্ট রয়েছে আমরা এখানেও পয়েন্ট দিয়ে দিব, আর 4-এর জায়গায় 4 নামিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা 44 চিন্তা করতে পারি হিসাবের সুবিধার জন্য। তো দেখো, 9 নাম যদি আমরা পড়ি, তাহলে 5 নিলে কিন্তু 5 নং 45, 44 থেকে বেশি চলে আসে। তো আমাদেরকে এখানে অবশ্যই 4 নিতে হবে, তাহলে 4 নং 36 আসবে, এবং দশমিকটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে দেখো, ভাগ করলে কিন্তু এখানে 3.4 আসতেছে। এরপর আরও ভাগ করা যাবে, বাট এই সংখ্যাটা কিন্তু 3.4, 5 বা 6 কিন্তু হবে না। তো আমাদের অপশনগুলো দেখো, 3 পয়েন্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানে 5 এবং 6 রয়েছে, এই অপশনগুলো কিন্তু হবে না। 3.4 এরপরে 9, 1 এগুলো হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সঠিক উত্তর কিন্তু এটা হবে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 2 নম্বর প্রশ্নটি এসেছে যোগজীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট 1/e⁻x + e⁻x dx এর মান কোনটি? তো দেখো, নিচে যখন e⁻x দুইবার থাকে, দেখো একটা হচ্ছে e⁻x, একটা হচ্ছে e⁻x। তো আমরা একটা কাজ করব, লব এবং হরকে e⁻x দিয়ে গুণ করব। আমরা এখানে লব এবং হরকে e⁻x দিয়ে গুণ করব, তাহলে কিন্তু এটা কাটাকাটি যায়। আচ্ছা, তাহলে e⁻x dx এখানে হবে e⁻x × e⁻x প্লাস e⁻x × e⁻x। আমরা জাস্ট লব এবং হরের প্রত্যেকটাকে e⁻x দিয়ে গুণ করেছি। তাহলে দেখো, এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে e⁻x dx আর নিচে e⁻x × e⁻x, এটাকে কিন্তু বলা যায় e⁻x হোল স্কোয়ার। আচ্ছা, এরপর যদি আমরা এখানে দেখি e⁻x, e⁻x এই জিনিসটা মানে কিন্তু 1/e⁻x। ইনভার্স থাকলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে উপরের e⁻x আর নিচের e⁻x কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র 1। তো আমরা এখানে 1 লিখে দিতে পারি। আচ্ছা, এইবার দেখো অনেকটা সিম্পলিফাই হয়ে গেছে। যদি আমরা ভালো করে এখানে লক্ষ্য করতে পারি, এটা কিন্তু আমাদের সূত্র হয়। আমরা যদি e⁻xকে z ধরে নেই,
আমরা এখানে লিখে দিচ্ছি, যদি আমরা ধরি যে ই পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, তার পরের লাইনে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো ই পাওয়ার এক্সকে ডিডি এক্স করলে কিন্তু ই পাওয়ার এক্সই আসে, ইকুয়াল টু জেডকে ডিডি এক্স করলে আসে ডিজেড বাই ডিএক্স। আমরা জাস্ট দুই পাশে ডিডি এক্স করেছি, তারপর এই ডিএক্সটা ভাগ আছে এপাশে আসলে গুণ হবে, অর্থাৎ ই পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হলো ডিজেড। এটা করার উদ্দেশ্য হলো, দেখো এখন কিন্তু ই পাওয়ার এক্স ডিএক্স চলে এসেছে, তো আমরা এই জায়গায় ডিজেড লিখে দিতে পারি। তাহলে সমান সমান উপরে আমরা লিখে দিব ডিজেড, নিচে যে ই পাওয়ার এক্স রয়েছে ই পাওয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি শুধু জেড। তো এখানে লিখে দিলাম জেড, তার উপর স্কোয়ার রয়েছে প্লাস 1। তো এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র, আমরা একটা সূত্র পড়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/x² + 1 অথবা 1 + x² dx এর সূত্র ছিল tan ইনভার্স x প্লাস সি। আমার কিন্তু এখানে এই সূত্রটাই হবে। তো এখানে জাস্ট জেড রয়েছে, তো আমরা লিখে দিব tan ইনভার্স জেড প্লাস সি। এরপরে জাস্ট জেডের মানটা বসিয়ে দিলেই হলো। তাহলে tan ইনভার্স জেডের মানটা হচ্ছে ই পাওয়ার এক্স প্লাস সি। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমার 15 জন বন্ধুর বয়সের গড়, অর্থাৎ আমাদের এক্স বার দেওয়া আছে, গড়কে আমরা প্রকাশ করি এক্স বার দিয়ে, এবং দেওয়া আছে পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানকে আমরা প্রকাশ করি সিগমা দিয়ে। তো এখানে আমাদের গড়ের মান দেওয়া আছে 10 এবং সিগমা এর মান দেওয়া আছে 2। তাহলে বলেছে যে বয়সের বিভেদাঙ্ক কত হবে। তো বিভেদাঙ্ক বলতে বোঝায় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমরা জাস্ট এটার সূত্রটা মনে রাখবো, তাহলেই হবে। বিভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এক্স প্রাইম ইন্টু 100%। বিভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100%, যেখানে সিগমা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান, অর্থাৎ সিগমা এর মানটা হবে 2 ডিভাইডেড বাই এক্স বার, এটা মানে হলো গড়। তো এখানে বসবে 10 ইন্টু হচ্ছে 100%। তো বুঝতে পারতেছো এখানে শূন্য যদি আমরা কাটা দিয়ে ফেলি তাহলে 10 গুণ 2 থাকে, 10 দুগুণে 20, অর্থাৎ আমাদের বিভেদাঙ্ক হবে 20%। তাহলে সঠিক উত্তর হলো ডি। 4 নম্বর প্রশ্নটি এসেছে ভেক্টর থেকে। প্রশ্নে বলা হয়েছে এ ভেক্টর সমান √3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান √3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কোনটি? দেখো প্রশ্নে বলা হয়েছে এ ভেক্টরের উপর, তো যেই ভেক্টরের উপর বলবে আমরা সেই ভেক্টরের মানটাকে নিচে লিখে দিব। এ ভেক্টরের উপর বলেছে, তাহলে এ ভেক্টর এর উপর। এখন উপরে কি লিখব? উপরে হবে সব সময় এই দুটো ভেক্টরের ডট গুণফল, উপরে হবে এই দুটো ভেক্টরের ডট গুণফল। যদি আমাদেরকে বলতো যে বি এর উপর, তখন কিন্তু আমরা এখানে বি লিখতাম এবং উপরে সবসময় এ ডট বি লিখতাম। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। তো এখানে উপরে আমাদেরকে ডট গুণ করতে হবে, আমরা সবাই ডট গুণ করতে পারি। ডট গুণ করার নিয়ম হচ্ছে আই ক্যাপের সহগের সাথে এইটার আই ক্যাপের সহগ গুণ করব। একইভাবে জে ক্যাপের সহগের সাথে এইটার জে ক্যাপের সহগ গুণ করব। তাহলে √3 এবং √3 গুণ করলে কিন্তু 3 আসে। এরপর এখানে 1, এখানে রয়েছে 3, তাহলে 3 একে হয় 3। এরপর কে ক্যাপের সহগ এখানে 1 আর এখানে -2, 1 এবং -2 গুণ করলে আসে -2 ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান। তো মান বের করার নিয়ম হচ্ছে কি, আমরা আই জে কে এই প্রত্যেকটার সহগের স্কোয়ার করে যোগ করব। তো আই এর সহগ হচ্ছে √3, আমরা √3কে স্কোয়ার করব, তাহলে আসবে 3 প্লাস জে সহগ হচ্ছে 1, 1কে আমরা স্কোয়ার করব, তাহলে 1 পাবো। একইভাবে কে সহগ হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে আমরা 1ই পাবো। তো আই জে কে প্রত্যেকটা সহগকে স্কোয়ার করব এবং প্রত্যেকটা যোগ করব। আচ্ছা, তাহলে আমরা উপরে পেয়ে গেলাম 3 + 3 অর্থাৎ 6, 6 - 2 করলে আসে 4, আর নিচে সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাই 5। তাহলে 4/√5 এটাই হচ্ছে আমাদের নির্ণয় অভিক্ষেপ। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। 5 নম্বর প্রশ্নটি জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে z = x + iy হলে
মডুলাস অফ 2z-1 ইকুয়াল মডুলাস অফ z-2 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ কোনটি হবে? তো এমসিকিউটা আমরা শর্টকাটের সাহায্যে বলতে পারি। দেখো এখানে কিন্তু দুটির মধ্যে মডুলাস রয়েছে এবং মডুলাসের বাইরে এক্সট্রা কোনো সংখ্যা নেই, তাহলে এটা কিন্তু বৃত্ত বোঝাবে। তো এই শর্টকাটটা আমরা এভাবে মনে রাখতে পারি, যদি একপাশে মডুলাসের ভিতরে AZ প্লাস C1 বলতে পারি, তো এখানে যে কোনো সংখ্যা হতে পারে, সমস্যা নেই, ইকুয়াল টু আরেক পাশে ধরছি আমরা BZ প্লাস অন্য একটা ধ্রুবক। ধ্রুবক দুটো সেম হলেও সমস্যা নেই, আলাদা হলেও সমস্যা নেই। এখানে শর্ত হচ্ছে মডুলাসের বাইরে এক্সট্রা কোনো +15 বা অন্য কোনো সংখ্যা থাকবে না। যদি এরকম আকারের হয় তাহলে এই সমীকরণটা বৃত্ত বোঝাবে, এই সমীকরণটা বৃত্ত বোঝাবে। তো এই এমসিকিউটা সঠিক উত্তর হবে সি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 16 নিউটন ও 11 নিউটন বিসদৃশ সমান্তরাল বলদ্বয়। তাহলে এই বল দুটি সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যেহেতু সমান্তরাল এবং বলা হয়েছে বিসদৃশ, বিসদৃশ মানে হলো এই বল দুটি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটা বল যদি হয় উপরের দিকে আর একটা বল হবে নিচের দিকে। তো দুটি সমান্তরাল এবং বিসদৃশ বলকে আমরা এভাবে আঁকতে পারি। তো যেহেতু বলদ্বয় পরস্পর বিপরীতমুখী, তাহলে এদের লব্ধি আর হবে এদের বিয়োগফল। দুটি বল পরস্পর বিপরীতমুখী হলে এই দুটোকে বিয়োগ করলেই আমরা তাদের লব্ধি মানটা পেয়ে যাই। তাহলে বলদ্বয়ের লব্ধি হচ্ছে 5 নিউটন। এরপর বলা হয়েছে যে বলদ্বয় পরস্পর থেকে 5 মিটার দূরত্বে অবস্থিত, অর্থাৎ এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 5 মিটার। তো এটাকে আমরা বলতে পারি ডি সমান 5 মিটার। এরপর বলা হয়েছে যদি পরবর্তীতে বলদ্বয় 18 নিউটন ও 13 নিউটন হয়, অর্থাৎ যেটা 16 ছিল সেটাকে আমরা 18 অর্থাৎ 2 নিউটন বল বৃদ্ধি করতেছি, এবং যেটা 11 নিউটন ছিল সেটাকে আমরা 13 নিউটন, এখানেও কিন্তু আমরা 2 নিউটন বল বৃদ্ধি করতেছি। তো এই বৃদ্ধির ফলে লব্ধির সরণ কত মিটার হবে? তো লব্ধির সরণ বের করার সরাসরি একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে লব্ধির সরণ ইকুয়াল টু, উপরে হবে বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডি, আর নিচে হবে বলদ্বয়ের যে লব্ধি পেয়েছিলাম আমরা 5 নিউটন অর্থাৎ আর, এটা নিচে হবে, এবং এখানে আমরা কত গুণ করব? এখানে গুণ করতে হবে, আমাদের দেখতে হবে যে বলটা কত বৃদ্ধি পেয়েছে। দেখো আগে ছিল 16, পরে হয়েছে 18, তার মানে কিন্তু 2 নিউটন বল বৃদ্ধি পেয়েছে। প্রথম বলের ক্ষেত্রেও 2 নিউটন বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বলের ক্ষেত্রেও কিন্তু 2 নিউটন বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বলতে পারি বলের বৃদ্ধি বা হ্রাস যতটুকু হবে। তো এখানে বৃদ্ধি পেয়েছে 2 নিউটন, তো আমরা এখানে 2 গুণ করে দিব। তাহলে আমাদের মানটা চলে আসে ডি হচ্ছে 5 × 2, নিচে লব্ধি, এটার মান হচ্ছে 5। তো এখানে খেয়াল রাখবে আমাদের ডি হচ্ছে প্রাথমিক যে বলদ্বয় ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব, আর হচ্ছে প্রাথমিক যে বলদ্বয় ছিল তাদের লব্ধি, এবং এই সংখ্যাটা হচ্ছে যতটুকু বল বৃদ্ধি করা হয়েছে সেটা, যতটুকু বল বৃদ্ধি করা হয়েছে সেটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 5 এবং 5 কাটা যায়, আমরা কিন্তু 2 পেয়ে যাই। তাহলে আমাদের লব্ধির সরণ হলো 2 মিটার, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 7 নম্বর প্রশ্নটি বহুপদী থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে k+3 × x² প্লাস 6 - 2k × x প্লাস k-1 = 0। এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে কে এর মান কত? তো যেহেতু মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে আমরা বলতে পারি যে একটা মূল হচ্ছে আলফা এবং আরেকটি মূল হচ্ছে মাইনাস আলফা। দেখতেই পাচ্ছ এখানে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। আচ্ছা, এবার আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল আমরা পড়েছিলাম আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু ছিল -b/a। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মূলদ্বয়ের যোগফল, তাহলে এখানে মূলদ্বয় হচ্ছে এগুলো, তো আমরা এখানে যোগ করব আলফা যোগ মাইনাস আলফা, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, তো এখানে আলফা মাইনাস আলফা হবে ইকুয়াল টু -b। বি মানে হচ্ছে এক্সের সহগ, বি মানে হচ্ছে এক্সের সহগ এবং এ মানে হচ্ছে x² সহগ। আচ্ছা, তাহলে উপরে বি এর জায়গাতে আমরা বসিয়ে দিব 6 - 2k, আর নিচে এর জায়গাতে আমরা বসিয়ে দিব k+3।
এরপর বুঝতেই পারতেছো আলফা মাইনাস আলফা করলে কিন্তু 0 আসে। আর এই পাশে যেগুলো থাকে এখানে ভাগ রয়েছে k+3, এটাকে যদি আমরা এই পাশে গুণ করি, আচ্ছা ভেঙে দেখাচ্ছি, তাহলে এখানে মাইনাস, এখানে হচ্ছে 6 - 2k, এই পাশে হচ্ছে k+3। তো এবার k+3 ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে, 0-র সাথে যাই গুণ করি না কেন রেজাল্টটা কিন্তু 0ই আসে। এরপর আমরা চাইলে এই মাইনাসটা দিয়েও সবাইকে গুণ করতে পারি, তাহলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কাছে থাকতেছে 0 = 6 - 2k। দুই পাশে মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু এই মাইনাসটা আর থাকবে না। আচ্ছা, এরপর -2k এই পাশে নিয়ে আসলে হবে +2k = থাকবে শুধুমাত্র 6। তাহলে এখান থেকে আমরা বলতে পারি k সমান হচ্ছে 6/2 অর্থাৎ 3। তাহলে আমাদের k এর মানটা হবে 3, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ x = x² - 7 হলে ফাংশন ইনভার্স 2 কত। তো আমাদের যেহেতু ফাংশন অফ x দেওয়া আছে এবং ফাংশন ইনভার্স বের করতে বলেছে, তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল এখান থেকে এর বিপরীত ফাংশনটা বের করতে হবে। তো বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে যেটা দেওয়া আছে সেটাকে আমরা y ধরে নিব, অর্থাৎ লিখব, ধরি y = ফাংশন অফ x = x² - 7। আচ্ছা, তো এবার যেহেতু এই তিনটা জিনিস সমান, তো ফার্স্টে আমরা প্রথম দুইটা জিনিস নিয়ে কাজ করব, y = ফাংশন অফ x। তো এখানে বোঝার জিনিস হচ্ছে এ পাশে যে f রয়েছে অর্থাৎ ফাংশন রয়েছে, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে এটা হবে ফাংশন ইনভার্স, এটা হয়ে যাবে ফাংশন ইনভার্স, আর y এর জায়গাতে y থাকবে। তাহলে যেহেতু ফাংশনটাকে পাঠিয়ে দিয়েছি এখানে কিন্তু শুধুমাত্র x থাকবে। দেখো আমরা জানি যে সাইন থিটা সমান যদি হাফ হয়, তাহলে পরের লাইনে কিন্তু আমরা লিখতে পারি সাইনকে এই পাশে পাঠিয়ে দিলে সাইন ইনভার্স লিখতাম, থিটা = সাইন ইনভার্স হাফ, এভাবে লেখা যায়। তো এখানে ফাংশনের বেলা তো সেম জিনিস, ফাংশনকে যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে পাঠাই তাহলে ইনভার্স 1 দিতে হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে x এর মানটা হলো ফাংশন ইনভার্স y। যেহেতু ইনভার্স লাগবে সেজন্য আমরা এই কাজটা করেছি। আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে y = x² - 7। দেখো বিপরীত ফাংশনটা পেতে হলে কিন্তু আমাদের আগে শুধু x এর মানটা লাগবে। তো আমরা এখান থেকে শুধু x এর মানটা বের করব। তাহলে -7 এ পাশে আসলে হবে +7 = হচ্ছে x²। তো স্কোয়ার না দিয়ে আমরা কিন্তু এই পাশে প্লাস মাইনাস রুট দিতে পারি, অর্থাৎ x এর মানটা পেয়ে গেলাম ±√y+7। এরপর ফাংশন ইনভার্স y = x এর জায়গাতে কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি, তাহলে x এর জায়গায় বসিয়ে দিলাম ±√y+7। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিপরীত ফাংশনটা পেয়ে গেছি। তো এখন চাইলে আমরা y এর জায়গাতে বলতে পারি ফাংশন ইনভার্স x। তো যেহেতু y এর জায়গাতে x বলেছি তাহলে এখানে y এর জায়গাতে x বসাতে হবে আর শুরুতে প্লাস মাইনাস দিতে হবে। তো এবার ফাংশন ইনভার্সের ভিতরে যেই সংখ্যাই বলুক না কেন আমরা সেটার মান ইজিলি বের করতে পারবো। তো প্রশ্ন বলেছে ফাংশন ইনভার্স 2, অর্থাৎ x এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে = হবে ±√2+7। তাহলে 2 + 7 করলে আসে 9, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম +-3, অর্থাৎ এখানে আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে +3, একটা হচ্ছে -3। তাহলে আমাদের সমাধান বা নির্ণয় মানটা হবে 3, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট বলতে কিন্তু এখানে একটা ব্যবধি বোঝায়। দেখো 3, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকলে এটা বোঝায় যে 3 থেকে -3 এবং 3 এর মাঝখানে যে সকল সংখ্যা রয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এভাবে যে -3 <x <3। -3 এবং 3 এর ভিতরে যত সংখ্যা রয়েছে সবগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ -2, -1, 0, 1 এই সবগুলোকে কিন্তু এটা বোঝাচ্ছে। তো অ্যান্সার তো আমাদের এটা না, অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 3 এবং -3। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দাগাবো, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 9 নম্বর প্রশ্নটা ম্যাট্রিক্স থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে এ ম্যাট্রিক্সের মান 1, 2, 4 এবং -3 এবং বলা আছে যে a² + 2a - 11x = 0 হলে x এর মান কত। তো এখানে যেহেতু a² রয়েছে আমাদের প্রথমেই এর মান থেকে a² বের করতে হবে। আমরা জানি a² = লেখা যায় a গুণ a। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। ফার্স্টে এর মান হচ্ছে 1, 4, 2, -3
এরপর ইন্টু আরেকবার এর মানটা বসাতে হবে 1 4 2 -3। তা আমরা সবাই ম্যাট্রিক্সের গুণ করতে পারি। ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যেতে হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামতে হবে। তাহলে আমরা 1 এবং 1 গুণ করব, তাহলে 1 × 1 করলে 1 আসে। এবার সারি বরাবর সামনের দিকে যাব এবং এখানে কলাম বরাবর নিচের দিকে নামবো, তাহলে 4 দুগুণে হবে 8। তো এখানে আমরা যেহেতু +8 আসে, তাহলে +8 এখানে যোগ করে দিব। একইভাবে আমরা সামনের দিকে যাব এবার, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2, তারপর 2 এবং -3 গুণ করলে আসে -6। প্রথম সারি দিয়ে গুণ করা শেষ। এবার আমরা দ্বিতীয় সারিতে আসব, তাহলে 4 × 1, 4 একে আসে 4, 4 4 তারপর হচ্ছে আমাদের যে -3 এবং 4, তাহলে -3 4 12। এবার 4 গুণ 2, তাহলে আসে 8, তারপর -3 × -3 গুণ করলে আসে +9। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8 + 1 করলে আসে 9, 2 - 6 করলে আসে -4, 4 - 12 করলে আসে -8 এবং 9 + 8 করলে আসে 17। তো এটা হচ্ছে আমাদের a স্কোয়ারের মান। তারপর আমাদের বলা ছিল এই জিনিসটা, এটা আমরা এখানে লিখে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2a - 11x = 0। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। ফার্স্টে হচ্ছে a স্কোয়ার মান হচ্ছে এইটা, তাহলে 9 -8 -4 এবং 17। তারপর হচ্ছে প্লাস 2a। তো 2a মানে আমরা একবারে যে এর মান রয়েছে এর মানের সাথে 2 গুণ করে একবারে লিখে দিব। তো ম্যাট্রিক্সের বেলায় 2 গুণ করতে হলে কিন্তু প্রত্যেকটার সাথেই গুণ করতে হয়। তাহলে 2 দ্বারা গুণ করলে হবে 2 একে 2, ফার্স্টেরটা 2, তারপর 2 দুগুণে 4, এরপর 4 দুগুণে 8 আর -3 গুণ 2 তাহলে আসে 6। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2a। এরপরে খেয়াল করো, আমাদের যেহেতু x এর মানটা বের করতে হবে, সেই জন্য এই যে -11x রয়েছে এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে কিন্তু +11x হয়ে যাবে। এরপর আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করতে পারি। তো যদি আমরা যোগ করে দেই, তাহলে 9 + 2 এটা করলে আমরা পেয়ে যাব 11। তারপরে -4 + 4 এটা করলে কিন্তু 0 আসে। তারপর নিচে -8 + 8 এটাও 0 আসে। আর এখানে 17 - 6 এটা করলে আসে 11। আর এই পাশে আমাদের ছিল 11x। দেখো, আমাদের যেহেতু শুধু x এর মান লাগবে, তাহলে 11 গুণ আকারে রয়েছে, আমরা এটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে কিন্তু 1/11 হবে, অর্থাৎ 11 দিয়ে সবাইকে ভাগ করতে হবে। তাহলে আমাদের x এর মানটা হবে 11কে দিয়ে যদি সবাইকে ভাগ করি, তাহলে 11/11 এটা কিন্তু 1 আসে। আর 0কে ভাগ করলে তো 0ই থাকে, এখানে রয়েছে 11, তো 11/11 করলে 1 আসে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল x এর মান। এটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমাদের x এর মান হবে 1 0 0 1। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি। 10 নম্বর প্রশ্নটি ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ABCA cos A + cos B = sin C হলে ত্রিভুজটির নাম কি? তো আমরা এখান থেকে এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে কোণের মানটা বের করার চেষ্টা করব, দেখব যে কোণের মানটা কীরকম আসে। তো দেখতেই পাচ্ছ এখানে cos A + cos B রয়েছে। তো আমরা এখানে cos C + cos D এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো সূত্রটা আমাদের ছিল 2 cos A + B/2 ইন্টু হচ্ছে cos B - A/2। এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্র। আর এখানে sin C এর জায়গায় আমরা sin C রেখে দিলাম। তারপর প্রশ্নে যেহেতু বলা আছে যে ত্রিভুজ ABC, তো ABC যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এর 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, অর্থাৎ A + B + C = π হবে। তো আমাদের এখানে রয়েছে A + B, আমরা যদি এখান থেকে A + B বের করি, তাহলে A + B = কিন্তু π - C হয়। তো আমরা এখানে A + B এর জায়গায় π - C লিখে দিব, তাহলে 2 cos এখানে লিখে দিচ্ছি π - C। আর নিচে যেহেতু 2 দ্বারা ভাগ করতে হবে, তো আমরা এখানে দুটোকেই 2 দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু হচ্ছে cos B - A/2 = আর এখানে চাইলে আমরা sin 2θ সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে sin 2θ = হচ্ছে
টু সাইন থিটা ইন্টু কস থিটা। খেয়াল করো এখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কিন্তু এখানে অর্ধেক হয়ে গেছে। 2 থিটা এর অর্ধেক থিটা, মানে অ্যাঙ্গেলকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তো এখানে আমাদের সেম কাজ করতে হবে, যে অ্যাঙ্গেল থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা লিখব, তাহলে হবে c/2 ইন্টু কস c/2। অ্যাঙ্গেলকে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এরপর দেখো কস π/2। আমরা জানি যে কজের ভিতরে যদি π/2 থাকে এবং π/2 এর গুণিতক বা সহগ যদি নাকি বিজোড় সংখ্যা হয়, এখানে সহগ নেই, তাহলে বলতে পারি সহগ হচ্ছে 1। তা 1 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এই কসকে চেঞ্জ করে লিখতে হবে সাইন। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 2 সাইন, এরপরে c/2। যেহেতু এটা প্রথম চতুর্ভাগে পড়ে সেজন্য কিন্তু চিহ্ন পজিটিভই হবে। আচ্ছা, এরপর হচ্ছে কস বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2 সাইন c/2 ইন্টু কস c/2। এবার খেয়াল করো দুই পাশ থেকে কিন্তু 2 সাইন c/2 কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে কস বি মাইনাস a/2 ইকুয়াল কস c/2। এবার কিন্তু আমরা চাইলে দুই পাশ থেকে কসটাকেও বাদ দিতে পারি। তো ফাইনালি যদি কসটাকেও বাদ দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাব বি মাইনাস এ ভাগ 2 ইকুয়াল টু সি ভাগ 2। তো দেখতে পাচ্ছ এবার দুই পাশ থেকে 2 এটাও বাদ দেওয়া যায়। এবার যে মাইনাস এ রয়েছে, মাইনাস একে এ পাশে পাঠালে প্লাস হবে, অর্থাৎ এ প্লাস সি হবে। তো দেখো আমরা কিন্তু শুরুতে লিখেছিলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এখান থেকে আমাদের লাগবে এ প্লাস সি। তো এ প্লাস সি ইকুয়াল টু লেখা যায় পাই মাইনাস বি। আমরা এ আর সি রাখবো, বিকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে এ প্লাস সি এর মানটা হলো পাই মাইনাস বি। আচ্ছা, এরপর যদি আমরা মাইনাস বিকে এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস হবে, অর্থাৎ বি প্লাস বি হবে। এই পাশে থাকবে শুধুমাত্র পাই। তাহলে বি প্লাস বি করলে আমরা পেয়ে গেলাম 2b = পাই। এবার 2 গুণ আকারে রয়েছে, এ পাশে গেলে হবে ভাগ, তাহলে বি এর মানটা হলো পাই ভাগ 2। তো বি কিন্তু আমাদের ত্রিভুজের একটা কোণ। আমরা ত্রিভুজের একটা কোণের মান পেয়ে গেলাম π/2 অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আমাদের প্রশ্নে উল্লিখিত এই এবিসি ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। 11 নম্বর প্রশ্নটা এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে এক্সের সাপেক্ষে টেন ইনভার্স ই পাওয়ার এক্সের অন্তরজ কত। তো এক্সের সাপেক্ষে এখানে ডিডিএক্স করতে বলেছে। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে ডিডিএক্স অফ টেন ইনভার্স ই পাওয়ার এক্স, এটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা ই পাওয়ার এক্সকে এক্স ধরে নিব। তাহলে দেখো ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স, আমরা জানি যে ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এক্সের জায়গায় রয়েছে ই পাওয়ার এক্স, তাহলে এখানে লিখে দিব ই পাওয়ার এক্স তার স্কোয়ার। আচ্ছা, এবার আমরা যেটাকে এক্স ধরেছি সেটাকে আরেকবার ডিডিএক্স করতে হয়, অর্থাৎ ই পাওয়ার এক্সকে আবারও ডিডিএক্স করতে হবে। আমরা জানি ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে কিন্তু ই পাওয়ার এক্সই থাকে। আচ্ছা, এরপর আর কিছু করা লাগবে না, এটা হচ্ছে আমাদের অন্তরজের মান। তো এটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলে উপরে ই পাওয়ার এক্স আসে আর নিচে 1 প্লাস ই পাওয়ার। দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ করতে হয়, তাহলে এখানে আসে ই পাওয়ার 2x। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা এ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো এ। 12 নম্বর প্রশ্নটি অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x। এই ফাংশনটির গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর হলে গুরুমানটি কত। অর্থাৎ এখানে গুরুমান বের করতে বলা হয়েছে। আমরা জানি যে কোনো ফাংশনের গুরুমান বা লঘুমান বের করার জন্য প্রদত্ত ফাংশনকে 2 বার ডিডিএক্স করতে হয়। তো আমরা ফার্স্ট অফ অল এই ফাংশনটাকে একবার ডিডিএক্স করব, তাহলে এখানে ফাংশন প্রাইম এক্স লিখতে হবে। তো এখানে রয়েছে এক্স, এক্সকে ডিডিএক্স করলে কিন্তু 1 আসে। তারপর হচ্ছে প্লাস 1/x, আমরা জানি 1/xকে ডিডিএক্স করলে আসে মাইনাস 1/x স্কোয়ার। এটা কিভাবে আসে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিডিএক্স অফ 1/x, এটাকে আমরা ডিডিএক্স করব। তো 1/x এটাকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স 1।
এবার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন। তো এক্স পাওয়ার এনকে ডিডিএক্স করলে আসতো এন এক্স ইন্টু এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসতো ইন্টু এক্সের পাওয়ার থেকে ওয়ান মাইনাস করতাম। তো এখানেই সেই কাজটা করব, যে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে মাইনাস ওয়ান সামনে নিয়ে আসলাম ইন্টু এক্সের যে পাওয়ার রয়েছে তার থেকে এক মাইনাস করব। তাহলে দেখো মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান লিখে দিলাম ইন্টু এক্স ইনভার্স টু হলো। আচ্ছা, এবার এক্স ইনভার্স টু মানে আমরা জানি ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্স ইনভার্স টু মানে হলো ওয়ান বাই এক্স স্কোয়ার। তার আগে একটা মাইনাস ছিল, আমরা এখানে মাইনাস দিয়ে দিব। তাহলে ওয়ান বাই এক্সকে ডিডিএক্স করলে আসতেছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই মানটাই আমরা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। তো একবার ডিডিএক্স করা শেষ, আমরা এটাকে পুনরায় আরও একবার ডিডিএক্স করব। আরেকবার ডিডিএক্স করলে আমরা ফাংশন প্রাইম এক্স এই জায়গায় লিখব ফাংশন ডাবল প্রাইম এক্স, কারণ আমরা এখানে দুইবার ডিডিএক্স করতেছি এবার। আচ্ছা, তাহলে ওয়ানকে ডিডিএক্স করলে কিন্তু জিরো আসবে, যে কোনো ধ্রুবক সংখ্যাকে ডিডিএক্স করলে জিরো আসে। এরপর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে ডিডিএক্স করলে আসবে, মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দিচ্ছি, ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা আবারও ডিডিএক্স করি তাহলে কিন্তু মাইনাস টু বাই এক্স কিউব আসে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো এটাও তোমরা সেমভাবে করে দেখে নিবে। ওয়ান বাই এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে আসে মাইনাস টু বাই এক্স কিউব। তো মাইনাস আসে এবং আগে থেকে মাইনাস ছিল, দুটো মাইনাসে একবারে প্লাস লিখে দিয়েছি। তাহলে ফাংশন ডাবল প্রাইম এক্সের মানটা আমরা পেলাম টু বাই এক্স কিউব। তো দুইবার ডিডিএক্স করা শেষ। এবার গুণমান বা লঘুমানের জন্য আমরা লিখব যে ফাংশন প্রাইম এক্স যেটা পেয়েছিলাম সেটা ইকুয়াল টু জিরো লিখব। এটা ইকুয়াল জিরো লিখলে এখান থেকে আমরা এক্সের একটা মান পাবো, একটা বা একাধিক মান পাবো। তাহলে ফাংশন প্রাইম এক্স এর মানটা ছিল ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো। এরপর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ পাশে পাঠালে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এরপর আর গুণন করলে এখানে পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে বুঝতে পারতেছো স্কোয়ার এ পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ানকে রুট করলে কিন্তু ওয়ানই আসে। তো এখানে আমরা এক্সের দুটো মান পেয়ে গেলাম। তো এবার এই মানগুলো আমরা ফাংশন ডাবল প্রাইম এক্স যে পেয়েছিলাম এই মানের জায়গায় বসাবো। আচ্ছা, তাহলে ফাংশন ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু আমরা পেয়েছিলাম টু বাই এক্স কিউব। এবার এখানে আমরা একবার এক্সের জায়গায় একবার প্লাস ওয়ান বসাবো আর একবার মাইনাস ওয়ান বসাবো। তো এক্সের জায়গায় যদি প্লাস ওয়ান বসানো হয় তাহলে টু ডিভাইডেড বাই ওয়ান কিউব, অর্থাৎ দুই ভাগ এক। এটা করলে কিন্তু দুই আসে, তার মানে আমরা শূন্য থেকে বড় মান পাচ্ছি, অর্থাৎ ধনাত্মক মান পাচ্ছি। তার মানে এক্সের এই মান থেকে, অর্থাৎ এক্সের মানটা যে আমরা ওয়ান বসিয়েছি এই মান থেকে আমরা লঘুমান পাবো, এই মান থেকে আমরা লঘুমান পাবো। এবার একইভাবে যদি আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই তাহলে টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ানের হোল কিউব। তো আমরা জানি মাইনাস ওয়ানকে কিউব করলে কিন্তু মাইনাস থেকে যায়, তাহলে টু এর জায়গায় টু বসবে এবং কিউব করার কারণে একটা মাইনাস থেকে যাবে। তো এবার যেহেতু আমরা শূন্য থেকে ছোট মান পাচ্ছি, তার মানে এক্সের এই মানের জন্য আমরা গুরুমান পাবো। এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য আমরা গুরুমান পাবো। তো গুরুমানটা কীভাবে পাবো সেটার উত্তর হচ্ছে এক্সের মান যে মাইনাস ওয়ান বলেছি, তো এক্সের মান মাইনাস ওয়ানটা যদি আমরা প্রদত্ত ফাংশনটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে যদি এক্সের মানটা মাইনাস ওয়ান বসিয়ে দেই তাহলেই গুরুমান পাওয়া যাবে। তাহলে আমাদের ফাংশন ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান। তাহলে এখানে বসিয়ে দিলাম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা কিন্তু মাইনাস ওয়ান আসে, তো এবার এই দুটো করলে আসে মাইনাস টু। তাহলে আমাদের গুরুমান হলো মাইনাস টু, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ নাম্বারটা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে। তো আমরা একটা সূত্র পড়েছিলাম যে এইচ ইকুয়াল টু ইউটি
প্লাস মাইনাস ছিল এখানে, বাট বস্তুটা যেহেতু উপর থেকে নিচে পড়তেছে সেহেতু কিন্তু প্লাস হবে, নিচে থেকে উপরে নিক্ষেপ করলে মাইনাস হতো। আচ্ছা, তো মনে রাখবে যখন কোনো বস্তু আমরা উপর থেকে ছেড়ে দেই সেক্ষেত্রে কিন্তু আদি বেগটা 0 হয়। তাহলে এখানে ইউটি এর মানটা হচ্ছে 0। তাহলে এইচ ইকুয়াল পেয়ে গেলাম হাফ জিটি স্কোয়ার। এইচ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে আমাদেরকে সময় বের করতে বলেছে। তো টি এর মানটা হবে, এপাশে 2 ভাগ আছে, এপাশে গুণ করতে হবে, তাহলে 2h, আর জি গুণ আছে এটা ভাগ করতে হবে, ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার। তো স্কোয়ার না দিয়ে আমরা একবার এখানে রুট বসিয়ে দিব। তাহলে আমাদের টি সমান সমান হলো রুট ওভার অফ 2 ইন্টু এইচ। এইচের মানটা হচ্ছে 64, এরপর জি হচ্ছে আমাদের 9.8। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু হাতে করা সম্ভব না, আবার অপশনগুলোও কিন্তু খুব কাছাকাছি দেওয়া রয়েছে। অপশনগুলো যদি একটু দূরে থাকতো, মানে মানগুলো যদি পার্থক্য একটু বেশি হতো তাহলে আমরা করতে পারতাম। তো এটা ক্যালকুলেটরের সাহায্যেই করতে হবে। আমি ক্যালকুলেটর নিয়ে করে দেখাচ্ছি। তাহলে আমাদের ফাংশনটা ছিল রুট ওভার অফ 2 ইন্টু 64 ডিভাইডেড বাই হচ্ছে 9.8। তাহলে এটা করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব 3.61, অর্থাৎ বলতে পারি 3.6 সেকেন্ড। তাহলে আমাদের এখানে টি এর মানটা হলো 3.6 সেকেন্ড। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। 14 নম্বর প্রশ্নটা কনিক থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4p ইন্টু এক্স মাইনাস 2, এই পরাবৃত্তটি 3, বিন্দু দিয়ে অতিক্রম করলে পি এর মান কত হবে। তো যেহেতু এই পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এত বিন্দুগামী, তাহলে কিন্তু আমরা এই বিন্দু দিয়ে পরাবৃত্তকে সিদ্ধ করতে পারি। অর্থাৎ ওয়াই এর জায়গাতে বসাবো -4 এবং এক্সের জায়গাতে বসাবো 3। তাহলে লাইনটা হয় -4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4p ইন্টু এক্সের জায়গাতে আমরা বসাবো 3, তাহলে 3 - 2। আমরা জাস্ট বিন্দুটা দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করে দিলাম। তাহলে -4কে স্কোয়ার করলে +16 হয়, ইকুয়াল টু 4p ইন্টু, দেখো 3 - 2 করলে কিন্তু 1 আসে, তো ইন্টু 1 লেখার প্রয়োজন নেই। তারপর 4 গুণ আকারে রয়েছে, এপাশে গেলে হবে ভাগ, তাহলে 16 - 4 ইকুয়াল টু পি। তো 16 ভাগ 4 করলে কিন্তু আমরা 4 পাই, তাহলে পি এর মানটা পেয়ে গেলাম 4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ওয়াই ইকুয়াল mx প্লাস সি, এই সরলরেখাটির ক্ষেত্রে কোনটি সঠিক। ফার্স্ট অপশনে বলা হয়েছে রেখাটি মূলবিন্দুগামী। দেখো এই রেখাটি কিন্তু মূলবিন্দুগামী হবে না। আমরা জানি মূলবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx, অর্থাৎ শুধু x এবং y থাকবে, কোনো ধ্রুবক কিন্তু থাকবে না। এখানে যেহেতু ধ্রুবক রয়েছে তার মানে রেখাটি মূলবিন্দুগামী নয়, তাহলে 1 নাম্বারটা ভুল। তাহলে কিন্তু 2 এবং 3 সঠিক হবে, কারণ দেখো এখানে বলা হয়েছে এম হচ্ছে রেখার ঢাল, আমরা জানি এম রেখার ঢাল, এটা ঠিক আছে, এবং সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2 ও 3, অর্থাৎ বি নাম্বারটা। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 sin ইনভার্স এক্স ইকুয়াল সাইন ইনভার্স ওয়াই, এই সমীকরণে এক্স ইকুয়াল √3/2 হলে ওয়াই এর মান কত। তো আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দিব √3/2। তাহলে 2 সাইন ইনভার্স এক্সের জায়গায় লিখতেছি √3/2 ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তো সাইন ইনভার্স √3/2 বলতে বোঝায় সাইনের ক্ষেত্রে কত ডিগ্রির মান √3/2 হয়। আমরা জানি 60 ডিগ্রির মান হয় √3/2, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তো এই যে 120 ডিগ্রি এটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। এর পরের বার আমার কিন্তু ওয়াই বের করতে বলা হয়েছে, তো সাইন ইনভার্সকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে সাইন 120 ডিগ্রি। সাইন ইনভার্সকে এই পাশে পাঠালে হবে সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তো এবার আমরা জানি যে সাইন 120 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, তাহলে ওয়াই এর মানটা হলো √3/2। আমরা এখানে মনে রাখবো যে সাইন 120 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি এই দুটোর মানে কিন্তু √3/2। তো এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম √3/2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি।
17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 প্লাস এক্স পাওয়ার 19 এর বিস্তৃতিতে r+1 তম পদ ও 2r-1 তম পদদ্বয়ের সহগের মান সমান হলে r এর মান কোনটি? তো এই অঙ্কটি করার জন্য আমাদের যে সূত্রটি জানা লাগবে সেটি হচ্ছে, যদি কোনো পদ হয় x প্লাস ওয়াই পাওয়ার n এর বিস্তৃতিতে যদি আমরা r+1 তম পদ বের করতে চাই, তাহলে এই তম পদ বের করার সূত্র হচ্ছে n/r ইন্টু এক্স পাওয়ার n-r ইন্টু হচ্ছে ওয়াই পাওয়ার r। তো আমরা এখানে প্রথমটাকে বলবো x, দ্বিতীয়টাকে বলবো y। তো সূত্র হচ্ছে আমাদের এটা, r+1 তম পদ বের করতে হলে নিচে কিন্তু r হবে। তো আমরা যততম পদই বের করতে চাই না কেন আমাদেরকে অবশ্যই এই ফর্মেটে প্রকাশ করতে হবে। তো আমার এখানে কম্পেয়ার করে দেখো, এক্সের জায়গাতে রয়েছে 1 এবং ওয়াই এর জায়গাতে রয়েছে এক্স, তাহলে এর বিস্তৃতিতে r+1 তম পদটা হবে n/r, আর n হচ্ছে কিন্তু 19। তো একবারে লিখে দিচ্ছি 19/r ইন্টু হচ্ছে এক্স পাওয়ার n-r। তো এক্স হচ্ছে আমাদের প্রথমটা, তাহলে 1 এর পাওয়ার হচ্ছে n-r, তাহলে 19-r ইন্টু হচ্ছে ওয়াই মানে বলেছিলাম দ্বিতীয়টা অর্থাৎ এক্সের পাওয়ার হবে r। এটা হচ্ছে আমাদের r+1 তম পদ। একইভাবে আমরা 2r-1 তম পদটা বের করতে চাই, কিন্তু এটা বের করার জন্য আমাদেরকে এই ফর্মেটে প্রকাশ করতে হবে, অর্থাৎ +1 নিয়ে আসতে হবে। তো 2r-1 এটাকে কিন্তু আমরা লিখতে পারি এভাবে যে 2r-2 তারপর হচ্ছে +1, অর্থাৎ আমরা +1 নিয়ে আসলাম। এর জন্য ব্যালেন্স করতে হলে কিন্তু এখানে -2 দেওয়া লাগবে, অর্থাৎ আমরা এবার এটাকে বলবো r এবং এটা তো 1 থাকবে। তাহলে আমরা r+1 তম পদ যেভাবে বের করেছিলাম এটাও সেভাবে বের করব। তাহলে সূত্র হবে n/r, r এর জায়গায় হবে 2r-2 ইন্টু হচ্ছে এক্স। তো এক্স মানে আগের মতোই 1, পাওয়ার হচ্ছে n-r অর্থাৎ 19 মাইনাস এইটা, তাহলে 2r-2 ইন্টু হচ্ছে ওয়াই পাওয়ার r, তার মানে হলো এক্সের পাওয়ারে এই যে এটা 2r-2। তো আমরা এই দুটো পদ বের করে দিলাম। এরপর বলা হয়েছে এসব পদের যেই সহগ, অর্থাৎ আমাদের শুধু সহগ মানে ধ্রুবক পদগুলো নিতে হবে, চলক নেওয়া লাগবে না। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের সহগ হচ্ছে এতটুকু, কিন্তু খেয়াল করো 1 এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা কিন্তু 1ই আসে। তো 1 লেখার দরকার নেই, আমরা নিব শুধুমাত্র 19/r, এটা হচ্ছে r+1 তম পদের সহগ ইকুয়াল টু, এখানেও দেখো 1 এর পাওয়ার যাই থাকুক না কেন এইটার রেজাল্ট কিন্তু সবসময় 1ই আসবে। তো এইটা নেওয়ার প্রয়োজন নেই, আমরা নিব শুধুমাত্র এতটুকু। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 2r-1 তম পদের সহগ হলো এইটা 19/2r-2। তো প্রশ্ন মতে এই দুটো সহগ কিন্তু পরস্পর সমান। আচ্ছা, এখন আমাদের আরেকটা বেসিক লাগবে, সেটা হচ্ছে যদি এরকম হয় যে n/r1 ইকুয়াল টু n/r2, দুটা জিনিস সমান এবং এই সংখ্যা দুটি পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এই যে n ইকুয়াল টু হবে নিচের সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ r1 প্লাস r2। এরকম ফর্মেট থাকলে কিন্তু আমরা এটা লিখতেই পারি। দেখতে পাচ্ছ এখানেও তাই রয়েছে, দুটো জিনিস সমান এবং এদের এই সংখ্যাটাও কিন্তু সমান, তাহলে আমরা বলতে পারি যে 19 ইকুয়াল টু হচ্ছে এই দুটোর যোগফল, অর্থাৎ r যোগ 2r-2। তাহলে r প্লাস r করলে আমরা পেয়ে যাব 3r, আর এখানে রয়েছে -2, এ পাশে আসলে হবে +2। তো 19 + 2 করলে আসে 21। আমাদের যেহেতু r এর মান লাগবে, তাহলে 3 গুণ আকারে আছে, এই পাশে গেলে হবে ভাগ। তো 21/3 করলে আমরা পেয়ে যাব 7, অর্থাৎ r এর মানটা আমরা পেয়ে গেলাম 7। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। 18 নম্বর প্রশ্নটি জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে -2i জটিল সংখ্যাটির বর্গমূল কত? তো এটা কিন্তু বইয়েরই ম্যাথ, আমরা এটা করেছি। তো এর জন্য আমরা কি করতাম, -2i দেওয়া আছে, আমরা শুরুতে এবং শেষে +1 এবং -1 অ্যাড করে দিতাম। দেখো +1 -1 কাটাকাটি গেলে কিন্তু আগের লাইনই ফিরে আসে। আচ্ছা, এরপর 1 -2i, এই যে -1 রয়েছে এটাকে কিন্তু আমরা বলতে পারি +i², কারণ আমরা জানি i² এর মান হচ্ছে -1,
এই জন্য আমরা -1-এর জায়গায় +i² বলতেই পারি। আচ্ছা, এবার কিন্তু এখানে সূত্র হয়েছে, দেখো a² - 2a × b + b²। এটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি, তাহলে এটা কিন্তু a - b² এর সূত্র হয়। অর্থাৎ আমরা -2i = পেয়ে গেলাম 1 - i²। তো এটা যেই কথা, এটা একই কথা। এবার আমাদেরকে যেহেতু বর্গমূল করতে বলেছে, সেজন্য আমরা দুই পাশে রুট দিয়ে দিব। তো দুই পাশে যদি আমরা রুট করে দিই, তাহলে যে কোনো একটার মধ্যে প্লাস মাইনাস দেওয়া লাগবে। এরপর দেখো প্লাস মাইনাস, এই যে রুট এবং স্কোয়ার, এটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে থাকে 1 - i। তাহলে -2i এর বর্গমূল হচ্ছে +-1 - i। তাহলে আমাদের সঠিক উত্তর হলো এ। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাডমিশন শব্দটির এ ও ডি এই দুইটা শব্দকে বা এই দুইটা অক্ষরকে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যেতে পারে। তো এই ম্যাথটা করার জন্য আমাদের কিছু কনসেপ্ট দরকার। সেটা হচ্ছে, যদি আমাদের কাছে দুটো অক্ষর থাকে, ধরে নিচ্ছি এ আর বি, তাহলে এই দুটো অক্ষরকে আমরা কত উপায়ে সাজিয়ে লিখতে পারি। আমরা এ বি এবং বি এ এই দুইটাই উপায়ে সাজিয়ে লিখতে পারি। আবার যদি আমাদের কাছে এ বি সি এই তিনটা অক্ষর থাকে, তাহলে এই তিনটাকে আমরা কত উপায়ে সাজিয়ে লিখতে পারি। দেখো, আমরা ফার্স্ট অফ অল এ বি সি লিখতে পারি, তারপর এ সি বি লিখতে পারি। এরপর যদি আমরা ফার্স্টে বি রাখি, তাহলে বি এ সি, আর একটা হচ্ছে বি সি এ। তারপর যদি আমরা শুরুতে সি রাখি, তাহলে সি এ বি এবং হচ্ছে সি বি এ। আমরা কিন্তু মোট এই 6টা উপায় সাজিয়ে লিখতে পারি। তাহলে দেখো, যখন দুটো অক্ষর ছিল, তখন আমরা দুইটা উপায়ে অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল এত সংখ্যক উপায়ে সাজিয়ে লিখতে পারি। এরপর যখন আমাদের কাছে তিনটা অক্ষর ছিল, সেটাকে আমরা 6টা অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল এই উপায়ে সাজিয়ে লিখতে পারি। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 × 2 × 1, অর্থাৎ যেই সংখ্যার মধ্যে ফ্যাক্টোরিয়াল থাকবে সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো গুণ করতে হবে। তো এখানে গুণ করলে কিন্তু 6 হয়, তো এই জন্যই আমরা 6কে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো আমরা মনে রাখবো যে আমাদের কাছে যত সংখ্যক অক্ষর থাকবে, আমরা যদি জিজ্ঞেস করে আমাদেরকে যে ওইটাকে কত প্রকারে সাজিয়ে লিখতে পারি, আমরা জাস্ট ওইটার ফ্যাক্টোরিয়াল বলে দিব। অর্থাৎ আমাদের কাছে যদি এ বি সি ডি এরকম 4টা অক্ষর থাকে, তাহলে এই 4টাকে কত উপায়ে সাজিয়ে লেখা যাবে? অ্যান্সার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল এত উপায়ে। এবং এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, ধরো আমার কাছে এ বি সি এরপরে ডি আমরা 2বার দিলাম। আচ্ছা, তো এখানে রয়েছে 5টা অক্ষর। তো জিজ্ঞেস করলাম যে এই 5টাকে কত উপায়ে সাজিয়ে লেখা যাবে। আমরা বলে দিব 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। বাট এখানে কিন্তু দুটো অক্ষর একই রয়েছে, অর্থাৎ একই অক্ষরের পুনরাবৃত্তি হয়েছে। তো যখনই একই অক্ষরের পুনরাবৃত্তি হয়, তখন ভাগ করা লাগে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। 2 দিয়ে ভাগ করতেছি কারণ এখানে সংখ্যাটা 2বার আছে। যদি এখানে আমরা 3বার ডি লিখতাম, তাহলে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হতো। তো আমরা মনে রাখবো যে যদি কোনো সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, তাহলে যতবার পুনরাবৃত্তি ঘটবে অত সংখ্যক ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে। তো এই দুটো কনসেপ্ট যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই এমসিকিউটি খুব সহজেই করতে পারবো। তো প্রশ্নে বলা হয়েছে যে অ্যাডমিশন শব্দটির এ আর ডি এই দুইটাকে দুই প্রান্তে রাখতে বলা হয়েছে। কোনটা আগে কোনটা পরে এটা কিন্তু বলা নেই। দেখো, আমাদের এখানে মোট কয়টি অক্ষর রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি অক্ষর রয়েছে। তো আমরা একবার লিখতে পারি যে শুরুতে এ আর লাস্টে ডি লিখব। তো 9টা অক্ষরের মধ্যে 2টা লেখা হলো, মাঝখানে কিন্তু 7টা থাকবে। 1 2 3 4 5 6 7, মাঝখানে আরও 7টি অক্ষর বসবে। একইভাবে এরকমও হতে পারতো যে শুরুতে ডি আর লাস্টে এ এবং মাঝখানে হচ্ছে আমার সেই 7টি অক্ষর। তো এই দুটো উপায় কিন্তু হতে পারতো। আচ্ছা, তো এবার মাঝখানে যেই 7টি অক্ষর রয়েছে, অর্থাৎ এম আই ডাবল এস আই ও এবং এন, এই 7টি অক্ষরকে আমরা কত উপায়ে সাজিয়ে লিখতে পারি? একটু আগে শিখেছি যে 7টি অক্ষরকে কিন্তু আমরা মোট 7 ফ্যাক্টোরিয়াল এত উপায়ে সাজিয়ে লিখতে পারি। আচ্ছা, কিন্তু অ্যান্সার 7 ফ্যাক্টোরিয়াল হবে না, কারণ দেখতেই পাচ্ছ এখানে এস 2বার আছে এবং আইও কিন্তু 2বার আছে।
তো আমরা বলেছিলাম যে যদি কোনো সংখ্যার পুনরাবৃত্তি ঘটে তাহলে ভাগ করতে হয়। তো এখানে এস দুইবার লেখা হয়েছে, এজন্য আমরা এস এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। একইভাবে আইও দুইবার লেখা হয়েছে, এর জন্য আমরা আবারও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তাহলে এই 7টি সংখ্যাকে আমরা মোট এত উপায়ে সাজিয়ে লিখতে পারি। তো এর মানটা কত আসে চলো দেখে নেওয়া যাক। এর মানটা আসবে 7 ফ্যাক্টোরিয়াল। দেখো 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1, তাহলে 2 আসে। একইভাবে আবারও 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 আসবে। তো এবার এই 2 এবং এই 2 আমরা কেটে দিচ্ছি, তারপর এই 2 এবং এই 4 কাটলে কিন্তু এখানে 2 থাকবে। আচ্ছা, এবার আমরা গুণ করব। তো 3 দুগুণে হয় 6 এবং 5 6 30। তো আমরা ফার্স্টে 30 লিখে দিচ্ছি, আর থাকতেছে 6 গুণ 7। তো 6 গুণ 7 করলে কিন্তু 42 আসে। আচ্ছা, এবার যদি আমরা এই দুটো সংখ্যা গুণ করি তাহলে পাবো 3 দুগুণে 6 3 4 12 আর হচ্ছে 0, তাহলে 1260। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে মাঝখানের যে 7টি সংখ্যা রয়েছে সেই 7টি অক্ষরকে আমরা মোট 1260টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। তো এখান থেকে যেহেতু 1260টি পেয়েছি, এখান থেকেও কিন্তু আমরা 1260 পাবো। মাঝের যে 7টি অক্ষর রয়েছে সেই 7টি অক্ষরকে 1260 উপায়ে সাজিয়ে লেখা যায়। তাহলে এখানে 1260টি ভাবে লেখা যায়, এখানেও 1260 উপায় লেখা যায়। তাহলে মোট উপায় হবে 1260 প্লাস 1260। তো এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব 2520। অর্থাৎ অ্যাডমিশন এই শব্দটির ক্ষেত্রে যদি আমরা এ আর ডিকে 2 প্রান্তে রেখে দিই তাহলে মোট 2520 এতটি উপায় আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে 2টি অসম রাশির গাণিতিক গড় এবং ভেদাঙ্ক যথাক্রমে 12 এবং 36 হলে রাশি দুটির মান কত। আচ্ছা, তো ফার্স্টে আমাদের গাণিতিক গড় দেওয়া আছে, বলেছে যে রাশি দুটির মান কত। আমরা ধরে নিচ্ছি যে রাশি দুটি হচ্ছে এক্স এবং ওয়াই। আচ্ছা, তাহলে এবার আমরা জানি যে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই কয়টা সংখ্যা আছে সেটা। তো এখানে আমাদের 2টো আছে, তো আমরা এখানে 2 দিয়ে ভাগ করে দিব। এটা কিন্তু গড় নির্ণয়ের একদম বেসিক সূত্র। আমরা পড়েছিলাম যে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তো 2টা আছে, এজন্য 2টা যোগ করেছি, আর 2টা আছে বলে 2 দিয়ে ভাগ করেছি। তো এই মানটা আমাদের দেওয়া রয়েছে 12। এরপর এখান থেকে আমরা বলতে পারি আর গুণন করলে এপাশে 2 ভাগ আছে, এপাশে গেলে গুণ হবে, তাহলে 12 দুগুণে 24। তো গড়ের মান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। পরে দেওয়া আছে ভেদাঙ্কের মান। তো ভেদাঙ্কের সূত্র আমরা জানি সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন। তো এখানে এক্স বার বলতে বোঝাচ্ছি গড়, এক্স বার বলতে আমরা বোঝাচ্ছি গড়ের মানকে। তো গড়ের মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 12, তাহলে এখানে এক্স বারের মানটা হচ্ছে 12। আচ্ছা, আর এখানে এক্স বলতে বোঝাচ্ছি উপাত্তগুলোকে। তো আমাদের এখানে উপাত্তগুলো কিন্তু একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এই সামেশনকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লাইনটা হয় ঠিক এরকম, এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার সামেশন করতে বলেছে। তো আমরা এখানে দিব প্লাস, একবার এক্স নিয়ে করেছি আর একবার ওয়াই নিয়ে করব, ওয়াই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা। তো এখানে 2টা রয়েছে, এজন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ উপরে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা থেকে গড়ের মানটা বিয়োগের স্কোয়ার করি। যেহেতু 2টা সংখ্যা রয়েছে সেহেতু 2টা সংখ্যা থেকে গড় বিয়োগ করে স্কোয়ার করেছি এবং সেই মানটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্কের সূত্র। তো আমরা এই সূত্রটা মনে রাখবো। এই ভেদাঙ্কের মানটা আমাদের দেওয়া আছে 36। আচ্ছা, এইবার এক্স মাইনাস এক্স বার। তো এক্স বারের জায়গায় আমরা লিখে দিব গড়ের মানটা অর্থাৎ 12 এর হোল স্কোয়ার প্লাস এরপরে রয়েছে ওয়াই মাইনাস এক্স বার। আমাদের যেহেতু এক্স এবং ওয়াই দুটো মান বের করতে হবে, তো আমরা একটা কাজ করি, এখানে প্রতিস্থাপন করব। তো এখান থেকে ওয়াই ইকুয়াল লেখা যায় 24 মাইনাস এক্স। তো এখানে আমরা ওয়াই না লিখে ওয়াই এর জায়গাতে বসিয়ে দিব 24 মাইনাস এক্স। এরপর রয়েছে মাইনাস এক্স বার। তো এক্স বারের মান হলো 12।
এর হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই পাশে 2 ভাগ ছিল, এটা যদি আমরা এই পাশে পাঠাই দিই তাহলে গুণ হবে 36 দুগুণে হবে 72। এরপর আমরা এখানে ক্যালকুলেশন করলেই এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্স মাইনাস 12 হোল স্কোয়ার, তারপর প্লাস এখানে যদি 24 থেকে 12 বিয়োগ করা হয় তাহলে আসে 12, এরপর রয়েছে 12 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখো যেহেতু হোল স্কোয়ার রয়েছে সেহেতু আমরা কিন্তু মাঝখানে বিয়োগ থাকলেও এটাকে আগে পরে নিয়ে আসতে পারবো, অর্থাৎ 12 মাইনাস এক্স হোল স্কোয়ার এটাকে চাইলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 12 তার হোল স্কোয়ার, দুটোকে একই লেখার জন্য ইকুয়াল টু হচ্ছে 72। এরপর এই দুটোকে যোগ করলে আসবে 2 ইন্টু এক্স মাইনাস 12 হোল স্কোয়ার ইকুয়াল 72। তো এই পাশে 2 গুণাকারে আছে, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে, তো 72 ভাগ 2 এটা করলে আসে 36। আচ্ছা, তারপর বুঝতে পারতেছো এই পাশে স্কোয়ার রয়েছে, এ পাশে পাঠালে রুট হবে, অর্থাৎ রুট 36। তো 36কে রুট করলে আমরা পেয়ে যাব 6। এবার এক্সের মানটা হবে -12, এ পাশে গেলে +12, তাহলে 6 যোগ 12 অর্থাৎ 18। এটা হচ্ছে আমাদের এক্সের মান। তো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম। এবার এক্সের মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু ওয়াই পাওয়া যাবে, অর্থাৎ 24 মাইনাস 18, তাহলে পেয়ে গেলাম 6। তাহলে আমাদের সংখ্যা দুটি বা রাশি দুটি হচ্ছে 18,6। এই দুটি হচ্ছে আমাদের নির্ণয়ের রাশি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। আশা করি সবাই আমাদের সবগুলো এমসিকিউ এর সলভ বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউ এর ব্যাখ্যা বুঝতে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। আর এই ক্লাসের পূর্বে আমরা কিন্তু কৃষিগুচ্ছের 2023 থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটি বছরের হায়ার ম্যাথের কোশ্চেন সলভ করেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর খুলনা ভার্সিটির আরও যেসব প্রশ্ন ব্যাংক রয়েছে সেগুলো আমরা প্রতিনিয়ত সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড দিব। এই ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।